জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতেও শ্রদ্ধা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে তারেক রহমান, কিছুক্ষণ পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, নিজ দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া আইনসম্মত, আইনি জটিলতার সংঘাত ছিল দাবি আইনজীবীদের। জুলাই সনদ অমান্যের অভিযোগ জামাতের আইনজীবীর। এবং রমজানের আগের দিন লেবুর হালি ছাড়ালো 100 টাকা, সবজি সহ ঊর্ধ্বমুখী খেজুর ও মুরগির দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি ডাল, চিনি, ছোলার দর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়েও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও বৃক্ষরোপণ করেন তিনি। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। মন্ত্রী পরিষদের পরে ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা ১২টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে সন্ধ্যা 6:30টায় বিটিভি ও বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশ্যে তাঁর প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে নতুন সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরবেন তিনি। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে ৪৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। সচিবালয়ে আজ প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস শুরু করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। দুপুরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িবহর প্রবেশ করে প্রশাসনের প্রাণ কেন্দ্রে। বিকেলে হবে মন্ত্রিসভার বৈঠক। জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস ও শুভ খানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। বুধবার সকাল থেকে সাজ রওয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে। দুপুর 12:30টার কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পতাকা। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকে প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সাড়া হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে নতুন মন্ত্রীরা জানান জন আকাঙ্ক্ষার দেশ গড়ার কাজ করবেন তারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বাংলাদেশের মনে করবে তারাই এই বাংলাদেশের মালিক। আমরা এরকম একটি গণতান্ত্রিক, একটি ন্যায়ের এবং সততার বাংলাদেশ করতে চাই। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। বলেন মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি, সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। রীতি মেনে বিকেলে সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয় জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন প্রসূন আশিস ও শুভ খান। সরাসরি শুরুতেই যাচ্ছে শুভর কাছে। শুভ, শপথ গ্রহণের পর প্রথম দিনের মতো অফিস করতে সচিবালয়ে এসেছেন মন্ত্রিসভার সদস্যরা। তো আমরা কিছুক্ষণ আগে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষ হয়েছে। এখানে যাতে অংশ নিয়েছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তো এখানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সার্বিক যে কার্যক্রম সে বিষয়গুলো মন্ত্রীর সঙ্গে সামনে তুলে ধরেছেন। আমরা যেটি দেখেছি যে অর্থ বিভাগের সচিবের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় 142 বিলিয়ন ডলার ঋণ ও অনুদান পেয়েছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের এই মুহূর্তে দায় রয়েছে 77 বিলিয়ন ডলারের মতো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার যে বক্তব্য, সেখানে কিন্তু তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছেন। বিশেষ করে আর্থিক খাতের যে ভঙ্গুরতা রয়েছে, বিশেষ ব্যাংকিং খাতে যে অরাজকতা ছিল, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য নানা ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সে বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং প্রত্যাশা করেছেন যে নতুন সরকার এসে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার
উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সে বিষয়গুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে। আরও একটি বিষয় বলা হয়েছে যে মূল্যস্ফীতি আসলে 7% নিচে নামিয়ে আনার একটা লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারের, সেটি কিন্তু তারা পারেননি। মূল্যস্ফীতি এখনও 8% উপরে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এটি ঠিক হতে আরও সময় লাগবে। তো সব কিছু মিলে এই প্রেজেন্টেশনের পরে আসলে অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে আর্থিক খাতের যে ভঙ্গুরতা রয়েছে সেটি তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে সময় প্রয়োজন রয়েছে এবং বিশেষ করে তিনি বলেছেন যে দায়িত্ব পালনের ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি এবং তিনি বলেছেন যে এই যে দুর্নীতির যে বাধা সেটি আসলে দূর করতে হবে, প্রতিষ্ঠানগুলোতে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। এছাড়া অর্থমন্ত্রী তার বক্তব্যে আসলে বলেছেন যে বিগত সময়গুলোতে আসলে বিনিয়োগ করে তার রিটার্ন আসবে কিনা সেসব যাচাই বাছাই না করে আসলে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে, যার ফলশ্রুতিতে অর্থনীতিতে একটা বড় ধরনের একটা বলা চলে যে ভঙ্গুরতা তৈরি হয়েছে এইসব অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর কারণে। তিনি বলেছেন যে তার সময় এসে বিনিয়োগ করা হবে এমন প্রকল্প যেখানে পরিবেশ এবং অর্থনীতির যে স্থিতিশীলতা সেটি রক্ষিত হবে, কর্মসংস্থান তৈরি হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি আসলে বিনিয়োগ করতে চান। তো যেহেতু আজকে প্রথম দিনের কর্ম দিবস শুরু হয়েছে, তো মন্ত্রীরা বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে তাদের যে কর্ম পরিকল্পনা সেগুলো আস্তে আস্তে তুলে ধরবে। তো সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী প্রসূন আশিসের কাছে, তিনি অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাবেন। প্রসূন। দেখুন, নতুন সরকারের যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ধারিত একটি যে এজেন্ডা ছিল সেটি ছিল আজকের প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে নিজ নিজ দপ্তরে যে সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা ছিলেন তারা কিন্তু তাদের দপ্তর থেকে পায়ে হেঁটেই ঠিক এই দিকে যে মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে সেই মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু তারা গিয়ে এই মন্ত্রিসভায় যোগদান করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে এবং প্রায় 1.5 ঘন্টা এই বৈঠকটি চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে প্রথম দিনের এই বৈঠকে সভাপতিত্ব করছেন। আর যদি একটু বলি যে সকাল থেকে যে জিনিসগুলো জানিয়েছিলাম, অর্থাৎ সকাল 11টার পর থেকেই এই পুরো সচিবালয় প্রস্তুত ছিল নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বরণ করবার জন্য। ঠিক সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পরেই প্রতিমন্ত্রীরা কিন্তু সচিবালয়ে আসতে শুরু করেছেন এবং ঠিক 11:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং নিজ দপ্তরে সরাসরি তিনি গিয়ে সেখানের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। এখন মন্ত্রিসভার বৈঠকটি হবে। আর অন্যান্য যে সকল মন্ত্রীরা তারা সবাই কর্মচারীদের সঙ্গে ইতিমধ্যেই মত বিনিময় করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমি যদি দু একজনের কথা একটু বলি, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মূলত প্রথম দিনই বলেছেন যে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করবার জন্য স্থানীয় সরকারের যে দপ্তরগুলো আছে স্থানীয় সরকারগুলোকে সেখানে নির্বাচনের খুবই প্রয়োজন। সেই বিষয়টি নিয়ে এই সরকার প্রায়োরিটি ভিত্তিতে ভাববেন, অর্থাৎ গুরুত্ব দিয়েই সেটি ভাববেন। যিনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন একটি যেখানে ভয়ভীতি রয়েছে এই ভয়ভীতি দিয়ে আসলে গণমাধ্যম চলতে পারে না এবং ভয়ভীতির একটি গণমাধ্যম তিনি প্রতিষ্ঠা করবেন এবং সেজন্য তিনি কাজ করবেন। আইন মন্ত্রী যিনি আছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলেছেন যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা দরকার সেটি তিনি করবেন। এভাবেই সারা দিনে কিন্তু যারা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু কর্মচারীদের সঙ্গে এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। মূলত প্রথম দিনের এই কর্মসূচিগুলো আজকে শেষ হলো। ঠিক কাল থেকে মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরা আসতে শুরু করবেন নিয়মিত। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। এরপরে এই মন্ত্রিসভার কোনো তথ্য বা মন্ত্রীদের তথ্য পেলে আমি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী প্রসূন আশিস এবং এর আগে শুভকান্ত যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবার ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা।
এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেয়াকে আইনসম্মত সিদ্ধান্ত বলে দাবি করেছেন আইনজীবীরা। সংসদে এ বিষয়ক সংস্কারের পরই পরিষদ গঠনের শপথ নেওয়া যাবে বলেও জানান তারা। যদিও এর সমালোচনা করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ অমান্য করেছে বিএনপি। নির্বাচিত হইয়া শপথ গ্রহণের দিনই দুপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নির্বাচিতরা। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমদ। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা নেই দেশের বর্তমান সংবিধানে। বিধানটি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে, যা বাস্তবায়নে গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। তবে আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির এ ধরনের কোনো আদেশ জারির ক্ষমতা নেই। প্রেসিডেন্টস অর্ডারের কোনো স্কোপ বা সুযোগ আপনার এই কনস্টিটিউশনাল স্কিমে আপাতত কনস্টিটিউশন চালু থাকা অবস্থায় আসলে নাই। কারণ কিভাবে পার্লামেন্ট সেশনে না থাকলে কনস্টিটিউশন আপনার আইন তৈরি করা হবে সেটার কিন্তু বিধান কনস্টিটিউশনে বলা আছে। সংসদে আইন প্রণেতাদের মাধ্যমে সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব বলে জানান আইনজীবীরা। অন্যথায় সংসদ সদস্যদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য হওয়ার পরে ক্ষমতা দখল নেওয়ার পরে তারা কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে সংবিধান সংশোধন করে করবেন, কিন্তু সেটা সংবিধানের 2/3 মেজরিটি হইতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া ছাড়া সংবিধানের বাইরে কোনো জিনিস কোনো অস্তিত্ব আইনগতভাবে নাই। আর শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ অমান্য ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জোরে ভায়োলেট করছেন। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। এদিকে গণভোটকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা আগের বুলেটিনে মন্ত্রী কারা পেয়েছেন তাদের কথা জেনেছি, এবার প্রতিমন্ত্রী কারা কারা পেয়েছেন। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তিনি প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। নাটোর 1 থেকে তিনি নির্বাচিত হয়েছেন। বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য, বিএনপির বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যও তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধেও তিনি আন্দোলন করেছেন। জোনায়েদ সাকি, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে তিনি নির্বাচিত হয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ঢাকা 6 থেকে তিনি নির্বাচিত হয়েছেন। পেশায় একজন প্রকৌশলী এবং ব্যবসায়ী। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার 1 নম্বর সদস্য। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিজয়ী হয়েছেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নুরুল হক নূর, তিনি শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পটুয়াখালী 3 থেকে তিনি নির্বাচিত। গণ অধিকার পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশব্যাপী তিনি পরিচিত হন এবং 2019 সালের ডাকসু যে নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।
ব্যারিস্টার কায়সার কামাল তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নেত্রকোনা 1 থেকে তিনি নির্বাচিত হয়েছেন। 3বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন এবং বিএনপির আইনজীবী হিসেবে তার সুনাম রয়েছে। শামা ওবায়দ ইসলাম তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ফরিদপুর 2 থেকে তিনি নির্বাচিত হয়েছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। 3বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রথমবার জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং গত 1.5 বছরে 1.5 যুগে আমরা দেখেছি যে বিএনপির হয়ে তিনি কূটনীতিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমরা দেখলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব যারা পেয়েছেন তাদের সম্পর্কে এবং তাদের বিস্তারিত জানলাম এবং অনেকেই প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনের কড়া হুঁশিয়ারি। সরবরাহ ঘাটতির তথ্য নেই অথচ বাড়ছে দাম। রমজানের আগের দিন ভোক্তাকে চাপে ফেলার সেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বাজার। একটি লেবু কিনতে গুনতে হচ্ছে অন্তত 100 টাকা। ডাল, ছোলা, চিনির কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। আর ইফতারে বাড়তি চাহিদা মেটাতে গিয়ে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, শসা। রমজানের কেনাবেচায় ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত আমদানির তথ্য, সরবরাহ সংকট না থাকার সরকারি দাবি সবকিছু ছাপিয়ে দাম বৃদ্ধির চিরচেনা দৃশ্য দোকানে দোকানে। চাহিদার শীর্ষে থাকা ডাল, ছোলা, চিনির দাম রমজানের আগের দিন বেড়েছে বরাবরের মতোই। যে ছোলাটা আমরা 75 টাকা বিক্রি করছি ওটা এখন 80-85 টাকা বিদ্যমান হচ্ছে। রমজানের চাহিদা গুজে পণ্যগুলা চিনি, খেসারি, ডাবলি, ছোলা, মটর, তেল, খেজুর এগুলো অনেক মাল আছে। ইফতারের বিশেষ চাহিদা থাকা শসা, বেগুনের দামও বাড়তি। কেজিতে 20 টাকা বেড়ে পণ্য দুটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। বেগুন হয় 200-300 রমজান আসলি, অথচ সেই বেগুন 40-50 টাকা। নাগালের ভিতরে আসে না, সবজির দাম চড়াই আছে। মৌসুম না হওয়ার অজুহাতে লম্বা জাতের বড় এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 400 টাকা পর্যন্ত। রমজানের আগে লেবুর ডজন কিনছে 60 টাকা করে, সেই লেবু এখন বাস্তা বিক্রি করতেছে 200-220। ইফতার ও সেহরিতে আমিষের যোগান নিশ্চিতে ঊর্ধ্বমুখী হয়েছে মুরগির দাম। ব্রয়লারে 20, সোনালিতে 40 আর দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 100 টাকা। 2 সপ্তাহ আগে ব্রয়লার বেচছি আমরা 70 টাকা 65 টাকা কেজি, কিন্তু আজকে বেচতেছি আমরা ব্রয়লার 200 টাকা কেজি। শুল্ক 20 থেকে কমিয়ে 15% করায় আজওয়া, মরিয়মের মতো দামি খেজুরের দাম স্থিতিশীল থাকলেও কারণ ছাড়াই মধ্য ও নিম্নবিত্তের ডাব্বাস বড়ই খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। খেজুরের দাম তো প্রচুর, যে খেজুরটা আগে কিন্তু 150 টাকা, এখন 500-550 টাকা করে। পরিবহন খরচের দোহাই দিয়ে ফলের বাজারে আপেল, কমলা, মালটার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধির খবর দিয়েছেন বিক্রেতারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতেও শ্রদ্ধা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে তারেক রহমান, কিছুক্ষণ পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, নিজ দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।